গুড মর্নিং। হ্যাপি ট্রিপের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনারা যারা আমাদের এই ভিডিওগুলি দেখছেন তারা জানেন যে আমরা দার্জিলিং সিরিজ চলছে। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আমরা কিভাবে কলকাতা থেকে শ্যামলী পরিবহনের বাসে করে দার্জিলিং এসে পৌঁছই এবং তার সাথে দার্জিলিংয়ের কিছু দ্রষ্টব্য দর্শনীয় স্থান আমরা ঘুরে দেখি। এই ভিডিওতে থাকছে আমাদের দার্জিলিং ভ্রমণের আরও কিছু দ্রষ্টব্য স্থানের ভিডিও। যদি এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আসুন দেখতে থাকি দার্জিলিংয়ের আরও একটি ভিডিও। প্রসঙ্গত বলে রাখি, আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেননি তারা চাইলে আই বাটনে গিয়ে আমার আগের ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। আপনারা যদি চান, যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে সেই ভিডিওটিও আপনারা দেখে নিতে পারেন। সুপ্রভাত, আশা করি সবাই ভালো আছেন। আজকে 10ই অক্টোবর, এখন বাজে সকাল 7:30। যথারীতি আমি হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছি হেঁটে দার্জিলিং শহরের কিছু জায়গা ঘুরে দেখতে। সকালবেলায় হাঁটতে সত্যিই খুব ভালো লাগে। চলে এসেছি দার্জিলিং ম্যালের বাঁদিকের রাস্তা দিয়ে, মানে অভিভানুভক্তের বাড়ির পাশের রাস্তা দিয়ে হেঁটে দার্জিলিংয়ের পুরনো চার্চের রাস্তায়। এই চার্চের ঠিক নিচের রাস্তা দিয়ে যদি আপনারা হেঁটে চলে যান তাহলে সোজা গিয়ে পড়বেন একদম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে হোটেলটি দার্জিলিংয়ে রয়েছে, অর্থাৎ দার্জিলিং ট্যুরিজম প্রপার্টি, তার সামনে। প্রসঙ্গত বলে রাখি, এই রাস্তাতেও কিন্তু দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘা অবজারভেটরি হিল রয়েছে, পয়েন্ট রয়েছে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম দার্জিলিংয়ের ক্লাব হাউসের সামনে। আর এসে দেখি এই সকাল 7:30টার সময়ও এখানকার মেম্বাররা চুটিয়ে টেনিস খেলছে। দেখতে কিন্তু দারুণ লাগছিল। আর ঠিক এর পাশ দিয়েই পেয়ে গেলাম মহাকাল মন্দিরে যাওয়ার আরও একটি রাস্তা, যেটি খুবই শর্টকাট এবং এই রাস্তা দিয়ে গেলে পরে খুব বেশি কষ্ট করে উপরের দিকে উঠতেও হয় না। কিন্তু রাস্তাটা একেবারেই কাঁচা এবং সবার হাঁটার মতন একেবারেই নয়। যাদের হাঁটুর সমস্যা রয়েছে তাদের পক্ষে এখানে না আসাই ভালো। সত্যি বলতে কি, সকালবেলায় দার্জিলিং শহর ঘুরতে বেরিয়ে, হেঁটে হেঁটে ঘুরতে বেরিয়ে মহাকাল মন্দিরে ওঠার মোট 3টে রাস্তা কিন্তু আমি আবিষ্কার করেছি, যেটা সত্যি আমাকে নিজেকেও অবাক করে দিয়েছে। এভাবে হেঁটে বেড়ালে এক অচেনা দার্জিলিংয়ের রূপ আপনার চোখের সামনে ফুটে ওঠে, যেটা সত্যি দারুণ লাগে। এই যে সামনের গাড়ির পার্কিংগুলো দেখছেন, এগুলো মহাকাল মন্দিরের
যারা পুজো দিতে আসেন গাড়ি নিয়ে তাদের পার্কিং। দেখুন কেমন তাড়াতাড়ি উঠে এলাম একেবারে মহাকাল মন্দিরের গেটের সামনে। এই দিক থেকে দার্জিলিং ক্লাব হাউসটা একেবারে সামনাসামনি দেখা যায়। আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে জিটিএ বিল্ডিং। এই হলো মহাকাল মন্দিরে ওঠার আর একটি সিঁড়ি। চলুন পায়ে পায়ে উঠে ঘুরে আসি মহাকাল মন্দির। দেখতে যতই উঁচু মনে হোক, সিঁড়িগুলির ধাপ খুবই ছোট হওয়ায় হাঁটতে কিন্তু কোনো প্রবলেম হয়নি। পৌঁছে গেলাম মহাকাল মন্দিরের করিডোরে। বৌদ্ধদের প্রেয়ার ফ্ল্যাগ চারদিক দিয়ে সাজিয়ে রেখেছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এই হলো মহাকাল মন্দির। এই মন্দিরের ঠিক নিচে মহাকালের গুহাও রয়েছে, চাইলে সেখানেও আপনারা ঘুরে দেখে আসতে পারেন। দুর্গাষ্টমীর দিনে পাহাড়িরা কিন্তু মহাকাল মন্দিরে তাদের উৎসবকে পালন করার জন্য দলে দলে ভিড় করছিল। সেটা দেখতে দারুণ লাগছিল। একটু আগে যে কথাটা বলছিলাম, দার্জিলিং ম্যালের নিকটস্থ কাঞ্চনজঙ্ঘা অবজারভেটরি পয়েন্ট 3টে রয়েছে। তার মধ্যে সামনে যেটিকে দেখা যাচ্ছে এটি হলো অবজারভেটরি পয়েন্ট নাম্বার 1 এবং যেটি সব থেকে সুন্দর। যদিও আজকে মেঘলা আকাশ থাকায় কাঞ্চনজঙ্ঘা আমাদের দর্শন দেয়নি, কিন্তু পয়েন্টটা সত্যিই সুন্দর। দার্জিলিং ম্যাল থেকে হাঁটা পথে এখানে আরামেই চলে আসা যায়। দেখুন কি সুন্দর বসার জায়গা করা রয়েছে। আর এইদিকেই কিন্তু বেশ কিছু নামি দামি হোটেলগুলি দার্জিলিংয়ের রয়েছে, যেমন মেফেয়ার, মাস্কাটেল, আরও অনেকগুলি, ডলফিন, আরও অনেকগুলি রিসর্ট এখানে রয়েছে। দার্জিলিংয়ে যে রাজভবন রয়েছে তার ঠিক পাশের রাস্তা দিয়েই এই পয়েন্টটাতে খুব সহজেই এসে যাওয়া যায়। পায়ে পায়ে এগিয়ে চললাম রাজভবনের দিকে। এসে পৌঁছলাম মেন ক্রসিং এর সামনে। সামনে রাজভবনের গেট। আর এই হলো মেফেয়ার রিসর্ট।
ওখান থেকে কিছুক্ষণ বাদে এসে পৌঁছালাম দার্জিলিং মেলে। মেলে এসে তো দেখি এ তো অন্য জায়গা, এত মানুষের ভিড় চারপাশে যে দেখে তো চোখ কপালে ওঠার জোগাড়। একটু বাদে থেকে বুঝতে পারলাম যে আজকে হলো দুর্গা অষ্টমী। সুতরাং এখানকার নেপালি মানুষজন বা পাহাড়ি মানুষজন দুর্গা অষ্টমীর দিনে টিবেটান মাস্ক ড্যান্স করে থাকেন। কিছুই না, আমাদের মহিষাসুর মর্দিনী পালার মতো দেখতে, কিন্তু দারুণ লাগে, সত্যি উপভোগ্য একটা জিনিস। দার্জিলিংয়ের বিভিন্ন গ্রাম থেকে তারা গাড়ি নিয়ে মিছিল করে এখানে আসে এই ডান্স পারফর্ম করার জন্য। এই দেখুন সবাই কেমন মহাকাল মন্দিরের দিকে যাবে বলে তৈরি হচ্ছে। কিছুক্ষণ বাদে লাঞ্চ করে আমরা হোটেলে রেস্ট নিয়ে তারপরে আবার সন্ধেবেলা বেরোই মেলের দিকে ঘুরতে। দার্জিলিংয়ে আসবো আর মোমো ট্রাই করবো না তা কি হয় বলুন? একটি টিবেটান রেস্টুরেন্টে ঢুকে আমরা মোমো অর্ডার দিলাম। সেখান থেকে এসে তারপরে দার্জিলিং মেলে সন্ধ্যা সময় কাটিয়ে আমরা ডিনারের জন্য চলে যাই মহাকাল রেস্টুরেন্টে। সেখান থেকে আসার পরে দেখি দার্জিলিং মেল আরও পাল্টে গেছে। চারদিক থেকে কুয়াশায় এসে দার্জিলিং মেলকে একেবারে ঢেকে দিয়েছে। দারুণ একটা অনুভূতি। কিছুক্ষণ ঘোরাফেরার পর এসে পৌঁছালাম কিউরিও শপের সামনে। হ্যাঁ, সেই কিউরিও শপ যেখান থেকে জটায়ু কিউরিও কেনার জন্য পাগল ছিলেন। পরের দিন অর্থাৎ 11 তারিখ সকালবেলায় আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিং থেকে আরও কিছু দ্রষ্টব্য স্থান ঘুরে দেখতে, যেমন তাকদা, তিনচুলে, লামাহাটা, ইকো পার্ক, এইসব জায়গাগুলো। ট্যাক্সি স্ট্যান্ড থেকে, চৌরাস্তার ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটা গাড়ি রিজার্ভ করে আমরা বেরিয়ে পড়লাম এই জায়গাগুলো দেখতে। গাড়ি ভাড়া পড়েছিল 3,500 টাকা, 3,500 টাকা। যারা এখানে আসবেন, গাড়ি রিজার্ভ করে যারা ঘুরবেন, তাদেরকে অবশ্যই বলবো দরদাম করে নেবেন ভালো মতন করে। বেশ কিছুক্ষণ পাহাড়ি রাস্তা দিয়ে এঁকে বেঁকে আসার পর আমরা পৌঁছে গেলাম তিনচুলে। তিনচুলের বিখ্যাত এই চা বাগানের জন্যে। আগে এটা কোম্পানির অধীনে ছিল, তখন যথেষ্ট যত্নআত্তি ছিল, কিন্তু বর্তমানে কোনো কোম্পানি আর এই চা বাগানকে অধিগ্রহণ করেনি, যার ফলে অনাদরে আস্তে আস্তে চা বাগানটি নষ্ট হয়ে যাচ্ছে, আর তার সাথে নষ্ট হচ্ছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। তবুও যেটুকু আছে সেটুকু সত্যিই দারুণ লাগে। চা বাগানের মধ্যে ঢুকে গিয়ে ছোটবেলার মতন ফটো তুলতে কে না চায় বলুন? আমরাও সেই মজায় লেগে পড়লাম। আমার ছেলের আবার ঘোড়া চড়ার খুব শখ। দার্জিলিং মেলে ঘোড়া চড়ার পরে এখানে এসেও বায়না ধরলো ঘোড়ায় চড়বে। দার্জিলিং মেলেরটা টাট্টু ঘোড়া হলেও এটা কিন্তু বেশ তেজিয়ান ঘোড়া, যে চা বাগানের মধ্যে দিয়ে আগেকার ব্রিটিশ সাহেবদের মতন টুকটুক টুকটুক করে আমার ছেলেকে নিয়ে দিব্যি হেঁটে চলে বেড়ালো। मालूम नहीं हुआ, सीख गया घोड़ा चलाना।
এরপরে তিনচুলেতেই একটি ছোট্ট রেস্টুরেন্টে আমরা আমাদের লাঞ্চ করলাম মোমো আর পাহাড়োবালি ম্যাগি দিয়ে। টেস্ট অনবদ্য ছিল, ঠান্ডাতে আরও বেশি যেন ভালো লাগছিল। চারপাশটা দেখুন কেমন মেঘে ঢেকে গিয়েছে। এরকম ওপেন ডে রেস্টুরেন্ট এই সমস্ত জায়গায় সত্যি দারুণ লাগে। এই হলো সেই রেস্টুরেন্ট যেখানে আমরা আমাদের মোমো এবং ম্যাগি খেয়েছিলাম, ঠিক তিনচুলে চা বাগানের পাশেই, একেবারে রাস্তার উপরে। সেখান থেকে বেরিয়েই আমরা এসে পৌঁছালাম লামাহাটা ইকো পার্কে। গাড়ির পার্কিং এখানে সত্যি দুঃসহ ব্যাপার। এই ইকো পার্কে ঢুকতে এন্ট্রি টিকিট হচ্ছে 20 টাকা করে। তো আমরা টিকিট কেটে ঢুকে গেলাম লামাহাটা ইকো পার্কে। এই ইকো পার্কটি সত্যি যত্ন করে সাজানো, খুব সুন্দর। আর এই ইকো পার্কের একেবারে ওপরে একটি স্যাক্রেড লেক রয়েছে, যেটি বুদ্ধিস্টদের জন্য খুবই পবিত্র। যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা অবশ্যই সেই জায়গাটা ট্রেক করে আসতে পারেন। আমি আর আমার ছেলে ওই লেকটি ট্রেক করে গিয়ে দেখে এসেছিলাম। নিচে গরম লাগলেও ওই লেকটা হচ্ছে ওই যে ওপরে, যে পাহাড়ের ওপরে যে পাইন ফরেস্ট লাস্ট দেখা যাচ্ছে, যার উপরে আকাশ ছাড়া আর কিছু নেই, লেকটা ঠিক সেরকম জায়গায় আছে। তাই উপরে কিন্তু যথেষ্ট ঠান্ডা। অবশ্য তার জন্যও কোনো অসুবিধা নেই, ওপরেও দুজন দেখবেন গরম গরম চা ম্যাগি নিয়ে ছোট্ট একটি দোকান করে বসে আছে। যারা উপরের দিকে ট্রেক করে যাবেন তারা অবশ্যই জল ক্যারি করবেন এবং কানের এবং মাথা ঢাকার কিছু একটা হুডি বা বান্দানা টাইপের কিছু অবশ্যই ক্যারি করবেন। কিছুক্ষণ ফটো সেশন চলার পরে আমরা এগিয়ে চললাম সেই স্যাক্রেড লেক দেখার জন্যে। ওই যে ওয়াচ টাওয়ারটা দেখছেন, ঠিক ওর পাশ দিয়ে রাস্তা চলে গেছে লেকের দিকে যাওয়ার জন্যে। এই সেই রাস্তা। এই রাস্তা ধরেই এক পা করে এগিয়ে গেলে আস্তে আস্তে উপরের দিকে উঠতে উঠতে পৌঁছে যাবেন লেকের কাছে। রাস্তায় ট্রেক করতে করতে দেখছিলাম অনেকেই শর্টকাট করার জন্যে কাদা মাটি বা পাহাড়ের গাছের শিকড়ের মধ্যে দিয়ে শর্টকাটে উপরের দিকে উঠে যাচ্ছে, কিন্তু আমার মতে সেটা না করাই ভালো। রাস্তা যেটা করা আছে সেটা সায়েন্টিফিক্যালি বানানো আছে। এই রাস্তা দিয়ে গেলে একটু হয়তো সময় বেশি লাগে, কিন্তু কষ্টটা অনেকটাই কমে যায়। উপরের দিকে আস্তে আস্তে ওঠার পরে কিছু কিছু জায়গায় বসার জন্যে চেয়ার করা রয়েছে, চাইলে সেখানে বসেও বিশ্রাম করতে পারেন। যত উপরের দিকে উঠবেন দেখবেন চারপাশে ঝিঝি পোকা ডেকে উঠছে। জায়গাটা সত্যিই কিন্তু উপভোগ্য। বেশ কিছুক্ষণ ট্রেক করার পরে আমরা পৌঁছে গেলাম সেই পবিত্র লেকের সামনে। এর ওপরে আকাশ ছাড়া আর কিছু নেই, আর চারপাশটা পুরো কুয়াশায় ঢাকা।
ফিরতি পথে ফিরে চললাম আবার দার্জিলিংয়ের দিকে। কিন্তু জোরবাংলোর পর থেকে এতই জ্যাম ছিল, প্রায় দার্জিলিং ঢুকতে আমাদের প্রায় 3 ঘন্টা লেগে যায়। পরের দিন সকালে দার্জিলিংকে বিদায় জানিয়ে আমাদের ফিরে যাওয়ার দিন 12ই অক্টোবর। আমরা সকাল 8টা নাগাদ হোটেল থেকে চেক আউট করলাম। একটা গাড়ি আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম, যেটা আমাদেরকে মিরিক রুট দিয়ে নামাবে। অর্থাৎ আমরা মিরিকের দিকে যে দ্রষ্টব্য স্থানগুলো রয়েছে সেগুলো এক এক করে দেখতে দেখতে শিলিগুড়ি এসে পৌঁছবো। এক্ষেত্রে গাড়ি ভাড়া পড়েছিল 4,500 টাকা। দার্জিলিং মেলকে বিদায় জানিয়ে, কেভেন্টার্সকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম শিলিগুড়ির পথে। শিলিগুড়ি টু দার্জিলিং মিরিক রুটটা কিন্তু সত্যি খুব সিনিক। চারদিকে চা বাগান, সবুজ গাছগাছালি, আঁকামাকা রাস্তা, এক কথায় অসাধারণ। আমরা এসে পৌঁছলাম লেপচা জগৎ। লেপচা জগৎ সত্যি এক সুন্দর জায়গা। ভবিষ্যতে আমি আরও একবার ফিরে যেতে চাই এই লেপচা জগতে। জায়গাটা এত সুন্দর যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সবাই এখানে ফটোশুটে ব্যস্ত। আমরাও লেগে পড়লাম কিছু ফটোশুট করতে। লেপচা জগৎ দেখার পরে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। দার্জিলিংয়ের এই মিস্টিক ওয়েদার কিন্তু সত্যি পাগল করে দেয়। এই মেঘ, এই কুয়াশা, এই রাস্তা, এখানকার যে ফ্লেভারটা বারবার আমাদেরকে ফিরিয়ে আনে দার্জিলিংয়ে। আমরা এসে পৌঁছালাম সীমানা ভিউ পয়েন্টে, কিন্তু চারপাশে তখন এতই কুয়াশা, নেপাল বর্ডার আর দেখতে পেলাম না। এরপরে আমরা এসে পৌঁছালাম গুফা পাতাল। গুফা পাতাল কিছুটা নেপালের মধ্যে। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, সাজানো উদ্যান রয়েছে, যেখান থেকে আপনি নেপালের বেশ কিছুটা জায়গা দেখতে পারবেন যদি ওয়েদার পরিষ্কার থাকে। আমরা এগিয়ে চললাম সেটা দেখার জন্যে। পাহাড়ি ছোট্ট ইনক্লাইনেশনের মধ্যে দিয়ে আমরা এসে পৌঁছালাম গুফা পাতাল। এখানকার টিকিট ফেয়ার 20 টাকা করে। চারপাশটা খুব সুন্দরভাবে সাজানো। এর একদিকে ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়া, অন্যদিকে নেপাল। ওই যে উপরের বাস টাওয়ারটা দেখছেন, ওটা হচ্ছে নেপালে। এই দেখুন নেপালের ফ্ল্যাগ উঠছে। এখানে একটা সেলফি পয়েন্ট রয়েছে। এরপর আমরা গিয়ে পৌঁছালাম গোপালধারা টি এস্টেট। এই টি এস্টেটটা সত্যিই সুন্দর। চারপাশে সবুজের গালিচা যেন বিছিয়ে রয়েছে।
এক কথায় অপূর্ব। এখানে চাইলে আপনারা কিছু বাড়ির জন্যে চা পাতা, ক্যান্ডি এই সমস্ত নিয়ে যেতে পারেন। কিছু আচারও বিক্রি হতে দেখলাম। গোপালধারা টি এস্টেট থেকে বেরিয়ে আমরা নেমে চললাম মিরিকের দিকে। সত্যি মিরিক রুটের রাস্তা খুব সুন্দর। এই রাস্তা দিয়ে নিজের গাড়ি চালাতে সত্যি দারুণ লাগে। ইচ্ছে রইল একবার নিজের গাড়ি নিয়ে দার্জিলিং আসার। আমরা এসে পৌঁছলাম মিরিকে। মিরিক বিখ্যাত তার সুন্দর লেকটার জন্য। আমরা এসে গেলাম সেই লেক দেখার জন্যে। অনেক ছোটবেলায় একবার এসেছিলাম এই মিরিকে, কোম্পানির এক প্রোগ্রামে। সেই প্রথম আমার মিরিক দেখা। সে সময় বোটিং করেছিলাম। এখন ফেরবার তাড়া থাকায় আর সেই সুযোগ হলো না। কিছুক্ষণ মিরিকে তাকিয়ে মিরিকে উপভোগ করে দুপুরের লাঞ্চটা মিরিকেই একটি রেস্টুরেন্টে খেয়ে আমরা এগিয়ে চললাম শিলিগুড়ির দিকে। দূরে দেখা যাচ্ছে মিরিকের ছোট্ট মনেস্ট্রি। সময় থাকলে আপনারা ঘুরে আসতে পারেন। মনটাকে খারাপ করে আমরা নেমে এলাম পাহাড় ছেড়ে সমতলে। স্রোতস্বিনী নদী বয়ে চলেছে অবিরত, যেন বলে যাচ্ছে আবার এসো ফিরতি পথে। এসে পৌঁছালাম বাস স্ট্যান্ডে। আমাদের ফেরার বাস ওই শ্যামলী পরিবহন। তবে এবার একটা ছিল স্লিপার বাস। এই বাসে আসার অভিজ্ঞতাও কিন্তু খুবই উপভোগ্য ছিল। অ্যাজ কোনো প্রবলেম কিন্তু হয়নি। এবং বাস কিন্তু বিফোর টাইমেই আমাদেরকে এসপ্ল্যানেডে পৌঁছে দিয়েছিল। এবার হলো বিদায় নেওয়ার পালা। আবার আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে, নতুন পথে, নতুন ডেস্টিনেশনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঘুরে বেড়াবেন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, একটু হলেও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটু লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব